গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মৌসুমী কুণ্ডু, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজকে আমি পড়াবো একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ। চলো তাহলে শুরু করি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এই পাঠ থেকে কি শিখতে পারি? এই পাঠ শেষে শিক্ষার্থীরা মহাকর্ষ অভিকর্ষ কি বলতে পারবে, নিউটনের মহাকর্ষ সূত্র ব্যাখ্যা করতে পারবে, গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র ব্যাখ্যা করতে পারবে, মহাকর্ষ ধ্রুবক অভিকর্ষ স্তরণের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে, নিউটনের সূত্র হতে কেপলারের সূত্র প্রতিপাদন করতে পারবে, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য ও মহাকর্ষ বিভব সম্পর্কে জানবে, অভিকর্ষ কেন্দ্র সম্পর্কে জানবে এবং কৃত্রিম উপগ্রহের বেগ আবর্তনকাল সম্পর্কে জানবে। প্রথমেই আমরা দেখব মহাকর্ষ কি। আমরা জানি মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। এই মহাকর্ষকে আবিষ্কার করেছেন তোমরা সবাই জানো, স্যার আইজ্যাক নিউটন। এই মহাকর্ষের ক্ষেত্রে পৃথিবী এবং যে কোনো বস্তু হতে পারে, সূর্য চন্দ্রের ভিতর আকর্ষণ বল, সব কিছুকেই আমরা মহাকর্ষ বলি। আরেকটা টার্ম আছে, সেটা হলো অভিকর্ষ। অভিকর্ষ বলতে বোঝায় পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর আকর্ষণ বলকে। পৃথিবী এবং চাঁদের মধ্যে আকর্ষণকে আমরা মহাকর্ষ বলতে পারি, আবার পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ তাকে আমরা অভিকর্ষ বলতে পারি। সূর্য এবং চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তাকে আমরা মহাকর্ষ বলতে পারি, কিন্তু অভিকর্ষ বলতে পারি না। এর কারণ হচ্ছে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ তাকে আমরা অভিকর্ষ বলি। সেক্ষেত্রে আমরা বলতে পারি সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। এরপরে আমাদের আছে নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্রে বলা হচ্ছে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই ক্ষেত্রে আমরা চিত্রে দেখতে পাচ্ছি দুইটা বস্তু M1 এবং M2 ভরের দুইটা বস্তু, এদের মধ্যবর্তী দূরত্ব d এবং এদের ভিতর যদি আকর্ষণ বল F হয়, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা লিখতে পারি F সমানুপাতিক M1 M2, অপর সূত্র লিখতে পারি F সমানুপাতিক 1/d², অর্থাৎ ব্যস্তানুপাতিক। এখান থেকে দুইটা সূত্র থেকে আমরা F = G M1 M2/d² সমানুপাতিক চিহ্ন উঠে একটা সমানুপাতিক ধ্রুবক আনা হয়, যে ধ্রুবকটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে G হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এর মান 6.673 × 10⁻11 নিউটন মিটার² পার কেজি²। আমরা সবাই জেনে রাখা ভালো যে মহাকর্ষ ও অভিকর্ষ বল সর্বদাই আকর্ষণধর্মী হয়। তড়িৎ বল সাধারণত আকর্ষণ এবং বিকর্ষণ দুইটাই হতে পারে, কিন্তু মহাকর্ষ বল সবসময় আকর্ষণধর্মী। অভিকর্ষ ত্বরণের রাশিমালা। আমরা জানি অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। অভিকর্ষ ত্বরণ নিউটন থেকে আমরা বলতে পারি, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা জানি F = দুইটা বস্তুর মধ্যে যদি আকর্ষণ বল হয় F = G M × d²। এখানে ক্যাপিটাল M যেটা, এটাকে দিয়ে বোঝানো হয় পৃথিবীর ভর, ছোট হাতের যে M এটা হলো কোনো বস্তুর ভর দেখানো হয়েছে, এবং D হচ্ছে পৃথিবীর কেন্দ্র হতে ওই বস্তুর দূরত্ব। আবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি F = ma। এই ক্ষেত্রে যদি বস্তুটার উপর অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে তাহলে F = mg লেখা যায়। এখানে G হলো অভিকর্ষ ত্বরণ। এক্ষেত্রে আমরা যেহেতু দুই পাশেই বল আছে, আমরা উভয়ের ডান পক্ষ তাহলে সমান লিখতে পারি G m d² = mg। এই সমীকরণ থেকে যদি উভয় পাশ থেকে m এলিমিনেট হয়ে যায় তাহলে G = Gm/d²। এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে অভিকর্ষ ত্বরণটা বস্তুর ভরের উপর নির্ভর করে না। অভিকর্ষ ত্বরণ ভর নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এর কারণ হচ্ছে কি, আমাদের পৃথিবী পুরো গোলাকার নয়, মরু অঞ্চলের দিকে খানিকটা চাপা। এই কারণে অভিকর্ষ ত্বরণের মান যেহেতু বস্তুর ভরের উপর নির্ভর করে না, কিন্তু দূরত্বের উপর নির্ভর করে। দূরত্ব এক এক স্থানে বিভিন্ন হয়, এই জন্য অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ হয় না। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0।
আমরা অভিকর্ষ ত্বরণের আদর্শ মান জানি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এটা ত্বরণ, এর একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া হয় অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে, আবার ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাওয়া হয় অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে। মনে রাখবে ভূপৃষ্ঠেই অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ। এছাড়া আমরা যদি মেরু অঞ্চল এবং বিষুব অঞ্চলের কথা চিন্তা করি, বিষুব অঞ্চলে বিষুব অঞ্চলে ব্যাসার্ধ বেশি থাকে, এই জন্য অভিকর্ষ ত্বরণের মান কম থাকে, এবং বিষুব অঞ্চল থেকে যত মেরু অঞ্চলের দিকে যাওয়া হয় অভিকর্ষ ত্বরণের মান তত বাড়তে থাকে। এবার আমরা পড়ব গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। গ্রহের গতি সংক্রান্ত কেপলারের 3টি সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে, দেখা যাচ্ছে এখানে মাঝখানে সূর্য এবং প্রথম যেটা জিনিসটা দেখানো হচ্ছে একটা কক্ষপথ, কক্ষপথের উপর একটা গ্রহ। দেখো গ্রহটা তার নিজস্ব কক্ষপথে ঘুরছে। আর একটা গ্রহ দেখানো হয়েছে, সেটাও কিন্তু তার নিজস্ব একটা কক্ষপথে ঘুরছে, একটা গ্রহ কিন্তু অন্যের কক্ষপথে যাচ্ছে না। এবং এই প্রথম সূত্রে বলা হচ্ছে প্রতিটি গ্রহ সূর্যকে নাভিতে রেখে, অর্থাৎ একটা নির্দিষ্ট ফোকাসে রেখে নিজ নিজ উপবৃত্তাকার কক্ষপথে প্রতিনিয়ত সূর্যকে প্রদক্ষিণ করে। এদের কক্ষপথটা কিন্তু উপবৃত্তাকার। কিছু ক্ষেত্রে তাহলে যেহেতু উপবৃত্তাকার, সব ক্ষেত্রে ব্যাসার্ধটা সমান নয়। কখনো গ্রহগুলো সূর্যের কাছে থাকছে, কখনো সূর্য থেকে বেশ খানিকটা দূরে থাকছে। এরপরে আছে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের দ্বিতীয় সূত্র। এই সূত্রে দেখানো হচ্ছে, দেখো গ্রহটা যখন ঘুরে যাচ্ছে, অর্থাৎ যে ক্ষেত্রফলটা সে অতিক্রম করে, অর্থাৎ সূর্য এবং গ্রহের সংযোগকারী যে সরলরেখা নির্দিষ্ট সময়ে যে ক্ষেত্রফল অতিক্রম করে তা সমান সময়ে ক্ষেত্রফলটা সমান হবে। অর্থাৎ যে কোনো গ্রহ এবং সূর্যের সাথে সংযোগকারী সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই ক্ষেত্রে দুইটা ক্ষেত্রফল দেখানো হয়েছে, দুইটা ক্ষেত্রফলই একই, ক্ষেত্রফল এ দিয়ে প্রকাশ করা হয়েছে। এবং 3 মান্থস, এটা একটা ধরে নেওয়া হয়েছে যে যদিও ওই পাশে ক্ষেত্রফল অতিক্রম করতে 3 মাস সময় লাগে, অবশ্যই এই পাশের ক্ষেত্রফল অতিক্রম করতেও 3 মাস সময় লাগবে। এইটা হচ্ছে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের দ্বিতীয় সূত্র। এরপরে আছে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের তৃতীয় সূত্র। এই সূত্রে বলা হচ্ছে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এই ক্ষেত্রে যদি গ্রহটা পৃথিবী হয় তাহলে পর্যায়কালকে আমরা ধরে নিয়েছি টিই, অর্থাৎ পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয় আর্থ, এজন্য টিই লেখা হয়েছে। পর্যায়কালের তাহলে বর্গ ওই গ্রহের গড় দূরত্ব কেন বলা হচ্ছে? কারণ আমরা বলছি যে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, যদি উপবৃত্তাকার কক্ষপথ হয় তাহলে দূরত্বটা সব ক্ষেত্রে সমান হবে না, এই জন্য এই ক্ষেত্রে আমরা গড় দূরত্বটা বের করে নিচ্ছি। কোথাও দেখা যাচ্ছে R1, R2, R3, R4 চারটা দূরত্ব দেখানো হয়েছে, তাহলে গড় দূরত্ব অবশ্যই আমরা বের করতে পারবো। সবগুলো দূরত্ব যোগ করে তাকে যদি আমরা সেই সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে গড় দূরত্ব পাবো। এখানে গড় দূরত্ব যদি RE হয় তাহলে আমরা লিখতে পারি পর্যায়কালের বর্গ, অর্থাৎ TE স্কয়ার সমানুপাতিক RE তার কিউব ঘনফলের সমানুপাতিক। গ্রহটি যদি মঙ্গল হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? গ্রহটি যদি মঙ্গল হয়, মঙ্গল মার্স, এজন্য TM। এই ক্ষেত্রে আমরা গড় দূরত্ব বের করে নিলাম। তাহলে আমরা লিখতে পারি TM এর স্কয়ার সমানুপাতিক RM তার কিউব। এইবার যদি আমরা পৃথিবী এবং মঙ্গল দুইটা সূত্রকে একসাথে মিলিয়ে দিই পৃথিবী এবং মঙ্গল গ্রহের জন্য, তাহলে আমরা এই সমীকরণটা লিখতে পারি। এই তিনটা ছিল গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। এবার আমরা মহাকর্ষ সূত্র হতে কেপলারের তৃতীয় সূত্রটা প্রমাণ করব। খেয়াল করো, সূর্য এখানে দেখানো হয়েছে এবং একটা গ্রহ, সূর্যের ভরকে MS এবং গ্রহের ভরকে m ধরা হয়েছে, এদের মধ্যবর্তী দূরত্বকে ধরা হয়েছে আর। যেহেতু এদের ভিতরে একটা আকর্ষণ বল আছে, যে আকর্ষণ বলটাকে আমরা বলছি মহাকর্ষ বল, তো মহাকর্ষ বল সমান আমরা জানি Gm/r²। এটা হচ্ছে মহাকর্ষ বল। এখন যদি ওই গ্রহটি একটা নির্দিষ্ট কক্ষপথে যেহেতু ঘুরছে, তাহলে যদি এই পাশ থেকে মহাকর্ষ বল ক্রিয়া করে তাহলে অবশ্যই একটা কেন্দ্রবিমুখী বল থাকতে হবে, কারণ যদি কেন্দ্রবিমুখী বল না থাকে তাহলে কিন্তু একসময়
ওই গ্রহটি কেন্দ্রে গিয়ে পতিত হবে। সেই ক্ষেত্রে একটা সমান কেন্দ্রবিমুখী বল থাকবে। সেই কেন্দ্রবিমুখী বলটার মান কত আমরা জানি যে কেন্দ্রবিমুখী বলটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, এবং এই বল দুইটা কি হবে, সমান বলেই টানবে। সাম্যাবস্থায় তাহলে আমরা লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে ওমেগা বলতে বোঝানো হলো কৌণিক বেগ। কৌণিক বেগ ওমেগা সমান আমরা জানি 2π/t। সেক্ষেত্রে যদি টি স্কোয়ার সমান আমরা যে অংশটুকু পেয়েছি এখানে 4π, বস্তুর ভর, সূর্যের ভর, মহাকর্ষীয় ধ্রুবক সব কিছু এক্ষেত্রে যদি ধ্রুবক হয় তাহলে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব লেখা যায়। এটাই হলো কেপলারের তৃতীয় সূত্র। এরপরে আমরা দেখব অভিকর্ষ কেন্দ্র। একটা বস্তুকে যেইভাবেই রাখা হোক না কেন, বস্তুর ভেতরে অবস্থিত যে বিন্দুর মধ্য দিয়ে মোট ওজনটা ক্রিয়া করে সেই বিন্দুকেই বলা হয় অভিকর্ষ কেন্দ্র। একটা বিন্দুতেই মধ্যে দিয়েই এই মোট ওজনটা ক্রিয়া করবে, এক্ষেত্রে চিত্রে দেখানো হয়েছে। এবার আমরা দেখব বিভিন্ন বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্রটা কোথায় হবে। যদি কোনো রেক্ট্যাঙ্গুলার শেপ অর্থাৎ আয়তাকার শেপ হয় তাহলে ওই বস্তুটার অভিকর্ষ কেন্দ্র হবে ওই আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে এবং তার ওজন ওই বিন্দুতেই ক্রিয়া করবে। এরপরে আছে দেখো একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। এই ত্রিভুজের ক্ষেত্রে এর মধ্যমাদ্বয়ের ছেদবিন্দুতে হবে তার অভিকর্ষ কেন্দ্র। কোনো গোলাকার বস্তু বা যদি রিং আকারের কোনো বস্তু হয় তাহলে তার অভিকর্ষ কেন্দ্র হবে তার কেন্দ্রবিন্দুতে। মহাকর্ষীয় ক্ষেত্র কোনো বস্তুর আশেপাশে যে অঞ্চলব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, অর্থাৎ যদি কোনো বস্তু ওই ক্ষেত্রের ভেতর রাখা হয় তাহলে সেটা আকর্ষণ বল লাভ করবে, তাহলে ওই বস্তুর যে ক্ষেত্র সেটাকে বলা হবে মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তু স্থাপন করলে সেটি যে বল লাভ করে তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলা হয়। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই, অনেক ক্ষেত্রে ও লেখা হয়। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু F/m। তাহলে এর একক কি হবে, নিউটন পার কেজি। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি, কারণ এক্ষেত্রে বল একটা ভেক্টর রাশি এবং ভর হলো স্কেলার রাশি। আমরা জানি একটা ভেক্টর এবং একটা স্কেলার রাশি হলে অবশ্যই সেই রাশিটি ভেক্টর রাশি হবে। এরপরে আমরা পড়ব মহাকর্ষীয় বিভব। অসীম দূরত্ব হতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে মহাকর্ষ বল দ্বারা সম্পাদিত যে কাজের পরিমাণ তাকে বলা হয় মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এম ভরের কোনো বস্তুকে যদি অসীম দূরত্ব হতে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে ডাব্লু জুল কাজ সম্পন্ন হয় তাহলে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব হবে ভি ইকুয়াল টু W/Q। কাজ এবং ভর এরা উভয়ই স্কেলার রাশি, এজন্য বিভবও স্কেলার রাশি। মহাকর্ষীয় বিভবের রাশিমালা থেকে আমি এটা প্রতিপাদন করিনি, কিন্তু রাশিমালাটা হলো ভি ইকুয়াল টু -GM ডিভাইডেড বাই আর। এইখানে দেখো ঋণাত্মক চিহ্ন দেওয়া হয়েছে। ঋণাত্মক চিহ্নটা নির্দেশ করে মহাকর্ষীয় বিভবের মান হচ্ছে সবচেয়ে বেশি অসীমে। মহাকর্ষীয় বিভবের মান সবসময় মনে রাখবে ঋণাত্মক এবং এর সর্বোচ্চ মান হচ্ছে 0 এবং এই মানটা হলো অসীমে। অসীমের থেকে যদি ক্ষেত্রের দিকে এগোতে থাকি তাহলে বিভবের মানটা আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে আমরা যাচ্ছি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের নাম তোমরা শুনেছ। মানুষ প্রেরিত যে সকল মহাশূন্য যান একটা নির্দিষ্ট কক্ষপথে থেকে পৃথিবীকে পরিভ্রমণ করে তাকে বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে একটা নির্দিষ্ট উচ্চতায় তুলে ভূপৃষ্ঠের সমান্তরালে একটা নির্দিষ্ট বেগে ছুড়ে দেওয়া হয়, ফলে উপগ্রহটি পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমেই কিন্তু আমরা লাইভ কোনো খেলা বা আবহাওয়ার খবর এগুলো পেয়ে থাকি। এরপরে আছে ভূস্থির উপগ্রহ। যে সকল উপগ্রহের আবর্তনকাল নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর আবর্তনকালের সমান তাকে বলা হয় ভূস্থির উপগ্রহ। পৃথিবী নিজ অক্ষে ঘুরে আসে 24 ঘন্টায়। এই উপগ্রহ পৃথিবীর চারপাশে 24 ঘন্টায় ঘুরে আসে।
তাহলে ভূস্থির উপগ্রহের আবর্তনকাল হলো 24 ঘন্টা। এই জন্য আমরা যখন যদি ভূস্থির উপগ্রহটাকে দেখি তাহলে আমাদের সব ক্ষেত্রে সবসময় স্থির বলে মনে হবে, কারণ এর আবর্তনকাল এবং পৃথিবীর আবর্তনকালটা সমান, অর্থাৎ 24 ঘন্টা। এরপরে আমরা দেখব কৃত্রিম উপগ্রহের বেগ, আবর্তনকাল এবং ভূপৃষ্ঠ হতে এর দূরত্ব। ভূপৃষ্ঠ হতে যদি এইচ উচ্চতা m ভরের একটা কৃত্রিম উপগ্রহ v বেগে বৃত্তাকার পথে প্রদক্ষিণরত থাকে, তাহলে আমাদের ওই উপগ্রহের বেগ হবে v √gm / r+h। উপগ্রহের আবর্তনকালটা হবে t = 2π √r+h^3 এবং উপগ্রহের ভূপৃষ্ঠ হতে দূরত্ব h সমান হবে gmt² / 4π² - r। আমরা এগুলো প্রতিপাদন করি নাই, কারণ সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমাদের সূত্রগুলোই মেইন ইম্পর্টেন্ট। তো এইখান থেকে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। এরপরে আমাদের একটা গাণিতিক সমস্যা আছে, সেটা হলো এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গ্রহ এবং ওই গ্রহ কেন্দ্র করে উপগ্রহ ঘুরছে। গ্রহ এবং উপগ্রহ উভয়ের ভর দেওয়া আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। প্রশ্নটা হলো উপগ্রহের কৌণিক বেগ নির্ণয় করো। তো কৌণিক বেগ নির্ণয় করতে আমরা পারবো এক্ষেত্রে। আর গ্রহটি হতে উপগ্রহের দিকে যাওয়ার পথে কোনো স্থানে নবযানটির ওপর লব্ধি বল শূন্য হবে কি না, এই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে গ্রহ হতে উপগ্রহের দিকে যাওয়ার জন্য লব্ধি বল শূন্য একটা স্থান ধরে নিতে হবে। সেই দূরত্বটাকে আমরা যদি x ধরি, অপরের অংশের যে দূরত্ব সেটা হবে 4.5 × 10⁻8 - x। এবার দুইটা বল যদি সমান হয় তাহলে FA = FB বা F1 = F2, এখান থেকে আমাদের ওই দূরত্বের মানটা বের করে নিতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।